আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে কি হচ্ছে না এরকম একটি নিশ্চয়তা কিংবা অনিশ্চয়তার মাঝামাঝি সময়ে এসে নতুন করে আরও একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে নতুন তত্ত্বাবধায়ক সরকারই নাকি আসছে এবং সেই সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি কতটা গুঞ্জন, কতটা গুজব, কিভাবে এটি ছড়ালো সে বিষয়ে আমি আসছি। যদি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি সত্যিই অনুষ্ঠিত হয়, নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন হবে। আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন। কেমন, কোন দিক থেকে? অন্যান্য বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মতন একটি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া থেকে পুরো দলকে বাদ রেখে দেশের কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে এটি ঐতিহাসিক নির্বাচন। ভোটারদের এই নির্বাচনে আসতে বাধ্য করা বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে, না এলে তাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে পরবর্তীতে তুমুল শাস্তির মুখোমুখি করা হবে, এমন একটি আশঙ্কা অনেকের মাঝেই কাজ করছে এবং এই বিষয়টি তো আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, সেদিক থেকেও এটি নিঃসন্দেহে ঐতিহাসিক নির্বাচন এবং সেই গণভোটে আবার সরকারি কর্মকর্তাদেরকে জনগণের করের টাকা খরচের মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় বাধ্য করা। এই নির্বাচনের পরে এই সরকার আরো 6 মাস কন্টিনিউ করবে কিনা, তার মধ্যে দিয়ে আরো কি কি ডিজাইন আসে সেসব নিয়ে মানুষের মধ্যে তুমুল একটা শঙ্কা, অনেক ধরনের প্রশ্ন। একটা অনিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কিভাবে তুমুলভাবে নিরপেক্ষহীনভাবে নিরপেক্ষহীনতার সঙ্গে কাজ করা, এসবের দিক থেকে অবশ্যই এই নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন এবং একই সঙ্গে নির্বাচনের নির্ধারিত তারিখের 11 দিন আগে, মাত্র 11 দিন আগেও মানুষের মধ্যে শঙ্কা জাগে যে এই নির্বাচন হচ্ছে কিনা, হলে কিভাবে হচ্ছে। এই যখন অবস্থা, নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন। এবার বলি যে এসবের মাঝে নতুন করে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে ইউনূস সরকার আর থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার আসছে, সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার যদি সত্যিই আসে তাহলে সেই নির্বাচনটি কবে, কিভাবে হবে সেসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন যে এটি দেশের অথবা দেশের বাইরের কোনো বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। আমরা জানি না। এটা তো সত্য কথা যে এমন আলোচনা তো দীর্ঘদিন ধরে আছেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে বা চরম অবনতি ঘটনার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র থাকতে পারে, অথবা একেবারে শেষ মুহূর্তে জামাত নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে বা নির্বাচন বয়কট করতে পারে যদি কিনা দেখে যে তারা কোনো ধরনের সুবিধা করতে পারছে না, ক্ষমতা আসছে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটানো যাচ্ছে না। এরকম আলোচনা আছে মানুষের মুখে মুখে। এখন শোনা যাচ্ছে যে শুধু জামাত নির্বাচন বয়কট করার বিষয়টি নয়, বিএনপিও নির্বাচন বয়কট করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো ছড়িয়ে পড়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থার কথিত প্রতিবেদন হিসেবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি 7-8 তারিখের দিকেই বিএনপি নির্বাচন বয়কট করতে পারে। ইউনূস সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। যদি তেমনটি ঘটে তাহলে তো আর কোনো উপায় নেই। এবং বিএনপি যদি ধারণা করে যে এই সরকার, যেহেতু অনেকেই বলেন যে কোনো ভাবে চাই জামাত এবং এনসিপি ক্ষমতায় নিয়ে আসতে, তার কিছুটা সিমটম তো মানুষ পেয়েছেই। গত কয়েকদিন আগে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের মাধ্যমে সেখানে বলা হয়েছে বা একটি অডিও প্রকাশ করা হয়েছে, মার্কিন দূতাবাসের একজন মার্কিন কূটনীতিক তিনি স্পষ্ট বলেছেন যে জামাতকে ক্ষমতায় দেখতে চায়
যুক্তরাষ্ট্র, এটি তো আর কারোর অজানা নয় এই রিপোর্টটির বিষয়ে। এবং এটিও আমরা জানি যে এই ধরনের মানসিকতা ভারতের অন্যতম একটি বাংলা দৈনিক এই সময়ে আরও মাস 3 থেকে 3.5 মাস আগে একই ধরনের রিপোর্ট বেরিয়েছিল। সেখানে অডিও রেকর্ডের কথা বলা হয়নি, তবে মার্কিন এক কূটনীতিকের দৃষ্টিতে তারা জামাতকে ক্ষমতায় চায় 5টি কারণে, সেখানে কারণগুলো উল্লেখ করা হয়েছিল। যাই হোক, এখন কথিত ওই প্রতিবেদনে বলা হচ্ছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে ছড়িয়েছে, বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে 10-11 তারিখের মধ্যে। নতুন তত্ত্বাবধায়ক সরকার শপথ নেবে, ইউনূস সরকারের বিদায় ঘণ্টা তার আগেই বেজে যাবে। এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী 30শে জুন। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এবং ভারতীয় সাংবাদিকরাও তো জানিয়েছেন যে এখনো আওয়ামী লীগকে অংশগ্রহণ বিষয়ে ভারত নানানভাবে কৌশল অবলম্বন করে যাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে ভারতের এই ধরনের তৎপরতা বা যে কোনো দেশের তৎপরতা বা কূটনৈতিক তৎপরতা কোনোটি ওপেন চলে, কোনোটি গোপনে চলে, এটা তো সত্য কথা। শুরু থেকেই তো বলে আসছি যে ইউনূস সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখনো, এটা স্পষ্ট আমার বক্তব্য, আমি মনে করি। এবং এ কথাও আমি বলে আসছিলাম যে বিএনপির উচিত যে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক, সেই সরকারের দাবি করা এবং তার অধীনে নির্বাচনে যাওয়া। এবং বিএনপি বারবার ফাঁদে পা ফেলতে যাচ্ছে কিনা, ফাঁদে পড়ছে কিনা, এই প্রশ্নটা শুধু আমার না, অসংখ্য মানুষের, অসংখ্য সুবুদ্ধি সম্পন্ন মানুষের। তো বিএনপি কেন এই সরকারের অধীনে নির্বাচন চাচ্ছিল? যে নতুন তত্ত্বাবধায়ক হবে, আবার কে আসবে না আসবে, মাঝখান থেকে কি হয়, সেটি ভাবতে গিয়ে যদি তার আম ছাড়া দুটিই যায়, তাহলে বিএনপি তখন আর কি করবে? যদি সত্যি সত্যি বুঝতে পারে যে নির্বাচনে কিছু ঘটতে যাচ্ছে। ওয়াশিংটন পোস্টের এই খবরটি তো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় যে ইলেকশন হলেও সেখানে ইঞ্জিনিয়ারিং ঘটবে কিনা। এখন তত্ত্বাবধায়ক কিভাবে ফিরে আসতে পারে, এটিও আগে আপনাদেরকে বলেছি যে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো অটোমেটিক্যালি সংবিধানে সংযোজিত হয়েছে। এখন এটি কবে থেকে কার্যকর হবে সেটি ছিল প্রশ্ন। কার প্রশ্ন ছিল? প্রধান বিচারপতির। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এ সংক্রান্ত রিটের শুনানির সময় বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তবে কবে থেকে তা কার্যকর হবে, এই প্রশ্ন তিনি করেছিলেন। তত্ত্বাবধায়ক ফিরে আনার বিষয়ে যে রায়, সে রায়ে কিন্তু বলা হয়নি যে কবে থেকে হবে। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে এমন একটি নির্দেশনা বা পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, এটা কিন্তু রায় নয়। তো তত্ত্বাবধায়কও সংবিধানে সন্নিবেশিত বা সংযোজিত হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন সবাই মিলে নির্বাচনের স্টেক হোল্ডারদের অধিকাংশ যদি মনে করে যে না, তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, তাহলে তো কোনো বাধা থাকে না। এবং ওই যে বলছিলাম যে শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটনার মাধ্যমে অথবা শেষ পর্যায়ে গিয়ে জামাত নির্বাচন বয়কট করতে পারে, এমন একটি পরিস্থিতিতে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না, সেটি দিল্লির সাউথ ব্লকও মনে করে। এমন একটি বিষয় ভারতের কোনো গণমাধ্যমে কিন্তু এসেছিল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে। আমরা জানি না যে এটি ছড়িয়েছে এর বাস্তবতা কতখানি, আসলেই কোনো গোয়েন্দা সংস্থার প্রতিবেদন কিনা, বিশেষ কোনো গোয়েন্দা সংস্থার প্রতিবেদন কিনা। তবে বাস্তবতা এটি, এখনো পর্যন্ত মাত্র 10 থেকে 11 দিন আগে এসেও মানুষ নির্বাচন হবে কিনা এই প্রশ্নের সাথে সাথে বোঝা যায় যে এটি কি ধরনের নির্বাচন হবে যদি হয়। এই সরকারের কাছ থেকে এখন আর কেউ আমরা কিছু আশা করি কি, বা আশা করার কিছু আছে, আশার জায়গা নিয়ে কিছু আছে। সেই আশায় ঘুরে বালি গেছে এই সরকার আসার প্রথম 2-3 মাসের মধ্যে। মানে যে বিশাল আশার পাহাড় তৈরি হয়েছিল, তারপরে আর উল্লেখ করার মতন কোনো কিছুই আমরা দেখতে পাই না। আমাদের গণমাধ্যম, সংবাদপত্র, টেলিভিশন, এইসব মাধ্যম নিয়ে বহু কথা বলেছে, কিন্তু এই সরকারের সময় যে পরিমাণ গণমাধ্যম আক্রান্ত হয়েছে, বাংলাদেশে কোনো সরকারের সময় এরকম আক্রান্ত হয়নি।
এই সরকারের সময় গণমাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বাংলাদেশে কোনো সরকারের সময় এটা করা হয়নি। শুধু আপনারা যদি গণমাধ্যম আক্রান্ত বলেন, প্রথম আলো, ডেইলি স্টার না, আমার সাবেক কর্মক্ষেত্রে এটি নিউজটাকে জ্বালিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল। দেশ টিভি, বাংলাদেশ, দেশ টিভি, সময় টিভি, এই টিভিগুলো, 71 টিভি, এছাড়াও বহু পত্রিকা অফিস আক্রান্ত হয়েছে। এগুলো কোনো মামলা বিচার কিছুই হয়নি। এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এরা এই সরকারের মুখোশটা খুলে দিয়েছে, বলছে গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়া অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস। কেমন? প্রস্তাবিত জাতীয় গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়া দেশে মুক্ত গণমাধ্যম বিকাশে জনপ্রত্যাশার প্রতি অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কি বলছে তারা? এক বিবৃতিতে তারা বলছে, দুর্নীতি বিরোধী সংস্থাটি বলেছে বাংলাদেশ মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সম্প্রচার বিকাশে একটি অভিন্ন, স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন দাবি দীর্ঘদিনের, যার প্রতিফলন ছিল গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনও। কিন্তু প্রতিবেদন হস্তান্তরের দীর্ঘ 10 মাসের বেশি সময় ধরে এর সুপারিশ বাস্তবায়নে সম্পূর্ণ নির্বিকার থাকা অন্তর্বর্তী সরকার তার মেয়াদের শেষ মুহূর্তে এসে কমিশনের নামে দুটি নতুন সরকারি সংস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে যে দুটি খসড়া প্রকাশ করেছে তাতে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে টিআইবি। কেন? টিআইবি বলছে, জনপ্রত্যাশা ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের বিপরীতে গিয়ে উদ্দেশ্যমূলকভাবে এ খাতকে অধিকতর নিয়ন্ত্রণের জন্য খসড়া দুটি প্রণয়ন করা এবং মাত্র 3 দিন সময় দিয়ে মতামত চাওয়া অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস। একই সঙ্গে শুরু থেকে প্রায় সব ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিরবিচ্ছিন্ন গোপনীয়তার চর্চা ও রাষ্ট্র সংস্কারের নামে সরকারের একাংশের সংস্কার পরিবর্তন তোরঘাতমূলক অপতৎপরতার উদাহরণ হিসেবে এটিকে উল্লেখ করেছে সংস্থাটি। আপনাকে মনে করিয়ে দিই, এই সরকার ক্ষমতায় আসার কিছুদিন বাদেই সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি করে, সাংবাদিকদের এগ্রিগেশন কার্ড কেড়ে নেওয়া হয়। তারা তাদের মতো করে তাদের লালবদর যে বাহিনী আছে, লালবদর সাংবাদিক বাহিনী আছে, আমাদের এক শ্রেণীর লালবদর সাংবাদিক বাহিনী তৈরি হয়েছে এবং এরাও অন্যায় জড়িত হয়েছে। এরাও অন্যায়, অপরাধ এবং বঞ্চিত করা, সেটা আমাদের সাংবাদিকদের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোতেও এবং সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়া হাউসগুলোতেও, এগুলোতে বিএনপি ওভাবে জায়গা পায়নি। এটা খুবই একটা বাংলাদেশের সাংঘাতিক জায়গা যে বিএনপি, জামাতে ইসলামী এবং এই সরকার তারা চেয়েছে মিডিয়া হাউসগুলো দখল করতে, বাট বিএনপি জায়গা একটু পিছিয়ে আছে। বিএনপি চেয়ে জামাতে ইসলাম বেশি নিয়ন্ত্রণ নিয়েছে মিডিয়া হাউসগুলো, আর সেখানে এই সরকার এভাবেই সকল সংবাদ নিয়ন্ত্রণের মাধ্যমে ছড়াতে চেয়েছে আর কথার ফুলঝুরি ছড়িয়েছে যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান।